আমাদের সঙ্গে আজকে একজন অতিথি রয়েছেন, যে অতিথি সামারিন দেওয়ান। তিনি একজন হাসন রাজা গবেষক, এবং শুধু গবেষক না, সরাসরি হাসন রাজার রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছেন, তিনি হাসন রাজার প্রপুত্র বটে। তিনি গত ২০ বছর ধরে এই যে মরমী কবি হাসন রাজা, তার জীবন, দর্শন এবং সঙ্গীত নিয়ে গবেষণা এবং লেখালেখি করে আসছেন। এবং আমার হাতে একটি বইও রয়েছে, তার সেই লেখালেখির একটি বই রয়েছে, যিনি সামারিন দেওয়ান লিখেছেন হাসন রাজার জীবন এবং কর্ম নিয়ে। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই স্টুডিওতে সকালের বাংলাদেশের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। তা আমরা দেখেছি যে গত বছর 2025-এর ডিসেম্বরে একটি উৎসব হয়েছে, জাতীয় হাসন উৎসব 2025। সেই উৎসব সম্পর্কে শুরুতেই জানতে চাই আপনার কাছে, কি ছিল উৎসবে, কোথায় হয়েছে উৎসবটি? আমরা সাধারণত বলি যে ডিসেম্বর মাসটাই হাসন রাজার মাস। এই মাসে 6 ডিসেম্বরে হাসনের জন্ম নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন এবং 21 ডিসেম্বর উনি জন্ম নিয়েছেন। তো সাধারণত এই ডিসেম্বরে জাতির ইয়েতেও অনেক কলেবর থাকে, বিজয়ের মাস, তারপরে আবার হাসন রাজার জন্ম মাস। এই ক্ষেত্রে আমরা আসলে দুটোর সাথে মিলিয়ে মিশিয়ে হাসন রাজার গানগুলা, হাসন রাজার সম্পর্কে তথ্যাদি পেশ করা, এগুলা করি সাধারণত বিভিন্ন কনফারেন্স সেমিনারের মধ্য দিয়ে। আচ্ছা, আপনি তো হাসন রাজার পারিবারিক পরিচয়, আপনি কিন্তু হাসন রাজার যেমনটা আমরা বলছিলাম প্রপৌত্র। তো একজন পরিবারের পরিচয়ের বাহিরে হাসন রাজাকে নিয়ে গবেষণা করার যে অনুপ্রেরণাটা, সেটা কিভাবে আসলো আপনার মধ্যে? অ্যাকচুয়ালি একটু পিছনে যেতে হয়, যে 2002-এর দিকে আমি যখন লন্ডনে অবস্থান করছিলাম, তখন ব্রিকলেন নামে একটি জায়গা, সেখানে হাসন রাজার ছবির একটা ডিসপ্লে হচ্ছে। তো এই ডিসপ্লেতে আমি এক্সপিরিয়েন্স করলাম যে হাসন রাজার সম্পর্কে আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, যে স্পষ্টত কিছু নাই, আইডিয়া নাই যে হাসন রাজা খেয়েছিলেন, তার কর্মযোগ্য কেমন ছিল। তো এটি আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে, যে দুই বন্ধু, সিলেটি বংশসম্পদ দুই বন্ধু আলাপ করছিলেন, হাসন রাজার লম্বা একটা ছবি, স্ট্যান্ডিং একটা ছবি দেখে, যে ইনি আসলে জমিদার মানুষ, রাজা মানুষ, অত্যাচারী, অবিচারী, উচ্ছৃঙ্খল মানুষ আমরা ছবিতে যা দেখি, এবং সেই মানুষটি আসলে আমাদের পছন্দ না। এক বন্ধু বলছেন, আরেক বন্ধু বলছেন, না ভাই, এ যদি হতো তাহলে তার গানে আমরা সেই পরিচয় পাই না, নিশ্চয়ই গানে সেই পরিচয় পাই না। আমি তখনই আমার প্রশ্ন আসলো নিজের মধ্যে, যে আমি আসলে জন্ম নিয়েছি এই পরিবারে, আমি কি তাকে চিনি? তখন জানলাম, যে বুঝলাম যে না, আমি তাকে চিনি না। হাসন নিজেই বলে গেছেন যে আপন চিনিলে খোদা চেনা যায়, জগৎ চেনা যায়। তো নিজেকে যদি চেনা যায়, তাহলে অনেক প্রসারিত জগৎ থেকেই চেনা সম্ভব হয়ে ওঠে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ক্ষেত্রে বিশেষভাবে তিনি আলোকপাত করে গেছেন 1930 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি হিবার্ট। আপনি কি লন্ডনে সেখানে বসবাস করতেন? জি, আমি সেখানে করতাম আর কি, এখনো আছি। ক্ষণে ক্ষণে আসি যাই। হাসন রাজার উপরে অনেক বিভিন্ন চমৎকার একটা গল্প আপনার কাছ থেকে শুনে নিলাম, আসলে কিভাবে হাসন রাজাকে নিয়ে গবেষণার শুরুটা। আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনি হাসন রাজার বংশধর, পরবর্তী বংশধর, এবং আপনার সঙ্গে একটি আত্মিক সম্পর্ক, রক্তের সম্পর্ক সব কিছু রয়েছে, তো এর বাইরে গিয়ে হাসন রাজার জীবনের এবং কোন জিনিসটি, মূলত দর্শনের কোন দিকটি আপনাকে আকর্ষণ করেছে? আমি নিজেও আসলে একজন দর্শনের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা অধ্যয়ন করেছি দর্শনের উপরে। আমার টিচার আব্দুল হাই ছিলেন, দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন, ডক্টর আমিনুল ইসলাম, এরা ছিলেন।
এদের কাছ থেকে অনেক কিছু শুনেছি, দেখেছি। এবং কবিগুরু রবীন্দ্রনাথ এক সময় 1930 সাল কিংবা 25 সালের দিকে উনি বলেছেন যে আমরা পশ্চিমা দেশে আসি অনেক বড় বড় দার্শনিক খুঁজতে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এই লালন হাসন এদের মধ্যে যে দর্শন বিষয়টা গভীর তথ্য নিয়ে দাঁড়িয়ে আছে সে খবরটা আমরা রাখি না বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লালনের কিংবা হাসন রাজার গানগুলাকে নিজে ট্রান্সলেট করে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। এবং তিনি গর্বিত ছিলেন যে আমাদের এই দার্শনিকগুলা আমরা খোঁজখবর নেই না, আমরা অনেক সময় গভীর আলাপ আলোচনা করে আমরা যেখানে হাসন রাজা তার আত্মদর্শনে তিনি এক্সপ্লোর করেছেন আমাদের এই বাঙালি দেশীয় যে দর্শন, এই দর্শনকে তিনি খুঁজে পেয়েছেন, যেমন লালনও পেয়েছেন। ঠিক তেমনি সিলেটের এই দিকে হাসন রাজাও সেই বিষয়টা খুঁজে পেয়েছেন। নিশ্চয়ই। এবং আপনি যেটা বলছিলেন লালন শাহের কথা, আমরা সকলেই জানি যে হাসন রাজা এবং লালন শাহের মধ্যে কিন্তু বেশ তাদের দার্শনিক যে তথ্যগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো মিল পাওয়া যায়, তাদের চিন্তাধারায়, তাদের ভাবনায়। তারা দুজনে কিন্তু হচ্ছে মানব আত্মা পরিশুদ্ধি নিয়ে কথা বলেছেন, নিজেকে নিয়ে হচ্ছে নিজেকে চেনা, যদি নিজেকে চেনা যায় আসলে স্রষ্টাকে চেনা যায়, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো গান রয়েছে, তাদের অনেকগুলো উক্তি রয়েছে। তো আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন হাসন রাজাকে নিয়ে 20 বছর ধরে গবেষণাটা করলেন, এই গবেষণা করার মাধ্যমে হচ্ছে আপনার কাছে কোন আবিষ্কারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে মনে হয়েছে? হাসন রাজা ছিলেন একটা সুফিস্টিক ধারার মানুষ। বিশেষভাবে মসনবী শরীফ জালালউদ্দিন রুমির সেই বিখ্যাত বইটি তারা হস্তগত হয়েছে। এবং আমার মনে হচ্ছে আমার গবেষণায় ধরা পড়েছে যে তার শিক্ষা সেখান থেকে। জালালউদ্দিন রুমি বিশেষভাবে ইনফ্লুয়েন্স করেছেন, প্রভাবিত করেছেন হাসন রাজাকে। সেইখানে আমরা দেখি যে হাসন রাজার মধ্যে যে ফানাফিকির বিষয়টা ছিল সেটা কিন্তু সেখান থেকে আসা, পার্সিয়ান ফিলোসফি থেকে আসা, যে ফানাফিকির হয়ে যাওয়া। হাসনা বলেছেন, আমি আওলা জাওলা বাওলা পাগল, আমি ফকির, আমি সব কিছু তার জন্যে, আমি লম্পটিয়া বলেছেন তার গানে। যে আমরা অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড করি যে হাসন রাজা আসলে লম্পট কিনা। আসলে হাসন রাজা এই লম্পট শব্দটা ব্যবহার করেছেন যে তার ডেসপারেটনেস বোঝা থেকে। যে হাসনা বলেছেন যে আমি এমন অবস্থা, লম্পট যেভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কামচরিতার্থে এগিয়ে যায়, আমি সেরকম তোমার প্রেমে আমি পড়েছি, আমি ডেসপারেট, আমি জাস্ট লাইক এ লম্পট, যে আমি লম্পটের মতো অবস্থা আমার, আমি তোমার জন্যে পাগল হয়ে গেছি। এ ধরনের একটা ফানাফিকির অবস্থা ছিল আর কি। যাই হোক, আমরা অবশ্যই আরও আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। সামারিন দেয়ান, আপনি আমাদের সঙ্গে আছেন, একজন হাসন রাজা গবেষক এবং হাসন রাজার প্রপুত্রও বটে। আপনি 20 বছর ধরে আপনি তার জীবন, দর্শন এবং সঙ্গীত নিয়ে গবেষণা এবং লেখালেখি করছেন। আমরা আরও আলোচনা আছে, একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আলোচনা আরও থাকবে, তবে সময় হচ্ছে একটি বিরতির। সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি সিদ্রা, এবং আমাদের সাথে একজন অতিথি আছেন যার সাথে আমরা অনেকগুলো আলোচনা করছিলাম। সাথে আছেন হাসান রাজার প্রপুত্র সামারিন দেওয়ান, তার সাথে আর অনেক আলোচনা হবে। চলে যাচ্ছি সরাসরি তার কাছে। সামারিন দেওয়ান, আমরা আলোচনা করতে চাই হাসন রাজাকে নিয়ে। আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, লেখালেখি করছেন, উৎসবের আয়োজনে সেক্ষেত্রে আপনি একটা বড় সংগঠকের ভূমিকায় থাকেন, এবং সব কিছু মিলিয়ে বর্তমান প্রজন্মের কাছে বা তরুণ প্রজন্মের কাছে হাসন রাজাকে কতটুকু প্রাসঙ্গিক করে তুলতে পেরেছেন, বা সামনে কতটুকু প্রাসঙ্গিক হতে পারে হাসন রাজা আপনাদের এই চেষ্টাগুলোর মধ্যে দিয়ে? হাসন রাজার কে তুলে ধরার বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ চলছে।
আমরা ঢাকায় করছি, সিলেটে করছি কিংবা সুনামগঞ্জে করছি, সেক্ষেত্রে হাসনা পরিষদ, হাসনা মিউজিয়াম ট্রাস্ট কিংবা হাসনা ফাউন্ডেশন এগুলা বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে কাজ করে যাচ্ছে। আমরা ইউনেস্কোর সাথেও কাজ করেছি, পরবর্তীতে আমি ইউনেস্কোর বিষয়ে বলবো। তো হাসন রাজার ৭০০ গান আমরা পেয়েছি এই পর্যন্ত। প্রভাত চন্দ্রগুপ্ত কলকাতার লেখক, যিনি রবীন্দ্রনাথের কাছাকাছি ছিলেন, তিনি লিখেছেন যে হাসন রাজা প্রায় ১৫০০ গান লিখেছেন। আমরা অনেক গানগুলো হারিয়ে ফেলি, বিভিন্নভাবে বংশধররা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন বলে আমরা আর হস্তগত করতে পারিনি। আমার হাত ধরে ৭০০ গান প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। তো এই গানগুলা আসলে হাসন রাজার গানের বিষয়গুলা যদি আনি, তাহলে হাসন রাজা নিজেই আসলে এক সময় মেলা বসাতেন, এটাকে বলা হতো ফকির মেলা। সেই ফকির মেলায় তিনি তার গান উপহার দিতেন জনগণের মধ্যে, মানুষের মধ্যে। তার রাগ ঢাক হাক ডাক খুব একটা জীবন ছিল না। আমরা জানি তিনি গানে বলেছেন, কি গড় বানাইমু আমি শূন্যের মাজার, লোকে বলে বলে রে গড় বাড়ি ভালো নাই আমার। এই সিম্পলিসিটির মধ্যে তার জীবন ছিল, এবং সেখানে তার চলাফেরা ছিল অতি সাদামাটা মানুষ, যার গ্রাম্য মানুষ, তাদের সাথে, বড় লোকদের সাথে খুব একটা তিনি মিশতে, চলতে ফিরতে তার খুব একটা অভ্যেস ছিল না। দেওয়ান মোহাম্মদ আজরফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি হাসন রাজার মেয়ের দিকের নাতি, তিনি লিখেছেন যে সুনামগঞ্জে তখনকার সময়ে ২-৩টা সেটিং হতো, আসর বসত গানকে নিয়ে, উচ্চাঙ্গ সঙ্গীতকে নিয়ে। তিনি নানার বিষয়ে, কিন্তু নানা যে গানের আসর বসাতেন তার নিজের বাড়িতে সাদামাটা মানুষদেরকে নিয়ে, এগুলা খুব একটা আসেনি। তারা উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চকিত স্ট্যান্ডার্ড যে গানগুলা চর্চিত হতো সেটাই তিনি বলেছেন। কিন্তু হাসন রাজা যে তার সাধনাময় জীবনে তিনি সময় দিচ্ছেন সাদামাটা মানুষদেরকে নিয়ে, এইখানে তা আমি দেখে আমার রিসার্চে ধরা পড়েছে যে হাসন একজন সাম্যবাদী লোক ছিলেন। তে ইসলামে কিংবা জগতে বলশেভিক রিভলিউশন তখন ঘটছে হাসন রাজার জীবনের শেষের দিকে। তখন আমার মনে হচ্ছে যে এই সাম্যবাদ তার মধ্যে জেঁকে বসেছিল, এবং এই সাম্যের গান তিনি বৈষম্য ছেড়ে দিয়ে তিনি সাম্য আনতে চান সমাজে। মানে আত্মোপলব্ধি আসলে মানে তিনি একজন মরমী কবি ছিলেন, তো তার মর্মে যে অনুভব হবে সেই অনুভবে কিন্তু অবশ্যই মানুষের কথাই আসবে এবং সাম্যের কথা স্বাভাবিকভাবেই আসবে। এটি সহজাত। নিশ্চয়ই হাসন রাজা সেই দিক থেকেও, একদিকে তো রাজনৈতিক বৈশ্বিক যে পরিবর্তনের কথা বলছেন, যে ১৯ শতকের শুরুর দিকে রাশিয়ায় যে বলশেবিক বিপ্লব, এবং একই সঙ্গে তিনি তার জীবন বোধ থেকে যা শিখেছেন সব কিছু মিলে এক সাম্যবাদী হাসন রাজার খোঁজ আপনি পেয়েছেন আপনার গবেষণার মধ্যে দিয়ে। জি, অবশ্যই। এবং আমি দাওয়াত দেবো আপনাদেরকে, দুজনকে দাওয়াত দেবো যে হাসন রাজার সুনামগঞ্জে তার বাড়িতে আসুন, দেখেন এসে যে তার যে কত সিম্পল লাইফ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রিত করবার জন্য। কখনো যদি সুযোগ হয় অবশ্যই আমরা ঘুরে আসবো সেখান থেকে। তবে একটু জানতে চাই, আপনি ইউনেস্কোর একটা প্রোগ্রামের কথা আমাদেরকে বলছিলেন যে ইউনেস্কোর প্রোগ্রামগুলোর সাথে আপনি যুক্ত ছিলেন, তো সেখানে আসলে হাসন রাজাকে কিভাবে উপস্থাপন করা হয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। 2018 এবং 19 বর্ষে আমরা এই প্রজেক্টটা করি ইউনেস্কো থেকে। সেখানে তারা আউটপুট চেয়েছে 3টা বিষয়। একটি হলো হাসন রাজা জীবনের উপরে এবং তার কর্মযজ্ঞের উপরে একটা বই, একটা প্রকাশিত বই নিয়ে আসা, এবং সেটি আমরা করেছি হাসন রাজা ও তার সাধনা, এই গ্রন্থখানি। সাথে আমরা 100 গান রেকর্ডকৃত করেছি। হাসন রাজার অনেকগুলা গান, যেটা বলছিলাম আগে, যে হাসন রাজা এত গান সিলেটের মধ্যে আমার মনে হচ্ছে
যে নজরুল রবীন্দ্রনাথের পরে আরও বোধহয় এক দুইজন আছেন, এরপর পরে আসলে হাসন রাজা যে গান লিখেছেন বা গানে এখনও আমরা 700 গান পাই, এটা কিন্তু কম না। এবং এই ক্ষেত্রে হাসন রাজা 10টা 15টা কি 20টা গানের মধ্যে তিনি সীমাবদ্ধ। অনেক আমরা গান কিন্তু আছে, চর্চা কিন্তু করি না। ইউনেস্কোতে কিভাবে তুলে ধরলেন হাসন রাজার এই কাজগুলোকে? তারা পার্টিসিপেশন প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম করেছিল, যে আমরা মানুষদেরকে নিয়ে জড়িত রেখে আমরা বিশেষত ওই যে আপনি প্রশ্ন করলেন যে ইয়াং পিপল, নেক্সট প্রজন্মকে নিয়ে কীভাবে কাজ করা হচ্ছে হাসন রাজার বিষয় নিয়ে, এবং সেখানে আমরা আসলে নেক্সট প্রজন্মকে নিয়েই আসলে আমরা পার্টিসিপেশন প্রোগ্রামে আমরা ইনভলভ করেছি এদেরকে। এবং সেখানে আমরা এই যে 100 গান রেকর্ডকৃত করেছি, সেমিনার কনফারেন্স এগুলা করা হয়েছে 6টি মতো, এবং এই বইটি এসছে এবং বিভিন্ন লিফলেট জাতীয় সেখানকার ইনফরমেশন। তরুণদেরকে নিয়ে হচ্ছে আসলে হাসন রাজা কে ছিলেন, হাসন রাজার দর্শন কি ছিল, সেই বিষয় নিয়ে কিন্তু আপনার তরুণদেরকে জানাবার চেষ্টা করেছেন। আমরা চাই আমাদের দেশের যে দার্শনিকরা ছিল এভাবে তরুণদের মাঝে কিন্তু তাদের যে উক্তিগুলো আছে, তাদের যে চিন্তাধারা ভাবনা ছিল তা ছড়িয়ে পড়ুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সাথে যুক্ত হবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।